আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ঢাকার কেরানীগঞ্জের বেকারি কারখানাগুলোতে তৈরি হচ্ছে মানুষ মারার বিষ। রুটি, কেক, বিস্কিট বানাতে ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম ব্রোমেট, আয়োডেট, ইস্টের মতো ক্ষতিকারক রাসায়নিক উপাদান। এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানহীন বিভিন্ন ধরনের আচার, টমেটো সস। তবে এসব অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্যস্ততায় পরিপূর্ণ নগর জীবনের সকাল বিকেলের নাস্তায় অনেকেরই পছন্দ পাউরুটি, কেক, রোলসহ নানা মুখরোচক খাবার, যা খায় শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। তবে এসব সুস্বাদু খাবারের পেছনের গল্পটা গা শিউরে ওঠার মতো। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে বেকারি পণ্য। ব্যবহার হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পটাশিয়াম ব্রোমেট, আয়োডেট, ইস্ট সহ নানা রাসায়নিক পদার্থ। যেটা আমরা বানাই ওইটা আমরাই খাই, আপনার না খেয়ে তো পাবলিকে খাওয়াই না। যতটুকু সম্ভব ওইভাবে গোছাই রাখা হয়। 79 সাল ধরে করতেছি এই বেবি, গাম তো আর এটার ভিতরে যাইতেছে না। শুধু বেকারি নয়, অবৈধ কেমিক্যাল, কৃত্রিম রং আর মানহীন কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে আচার আর টমেটো সস, যার একটিরও নেই অনুমোদন। অনুমোদনের খারাপ কিছু তো নাই। বাচ্চাকে খাওয়াবেন? বাচ্চারাও খায়, সমস্যা কি? আমার বাচ্চা আমার খায়। আমরা সবকিছু নিয়ে অ্যাপ্লাই করে রাখছি। আমরা নতুন আসছি এখানে। দেন আমাদের ফ্যাক্টরির বয়স একদম কম, 2 থেকে 3 মাস। প্রশাসনের নজরদারির অভাবেই বাড়ছে ভেজাল খাবারের দৌরাত্ম্য, বলছেন স্থানীয়রা। এটা বানাই যে গোল্লা কইরা, হাতের গোল্লা কইরা, তারপর আপনাকে প্যাকেট করে 6 পিসে। 1-2 বারেত না, যেত টাকায় যাইবেন পুরা জিঞ্জিরের মধ্যে এগুলো বানাই। পুরা জিঞ্জিরে নিয়ে এনে পাইবেন। প্রশাসনে দেখলে 1-2 বারেতে না বানাইলে ঘুষাইলে ওই জায়গায় লোক 2 বার হাজার হাজার মাছ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত এসব ভেজাল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে সচেতন নাগরিক আছেন, তাদেরকে অবশ্যই বলবো তারা যাতে এগুলো দেখভাল করে এবং উপজেলা প্রশাসনকে তারা যেন ওই বিষয়ে ইনফরমেশন দেয়, তাহলে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবো। প্রতি বছরই ভেজাল খাদ্যপণ্যের কারখানা নিয়ে তৈরি হয় সংবাদ। প্রশাসন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও থামানো যায় না তাদের। প্রশ্ন, কবে বন্ধ হবে তিলে তিলে মানুষ মারার এসব অবৈধ কারখানা? আব্দুল হামিদ, RTV। রাজধানীতে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের তথ্য অনুযায়ী নতুন আক্রান্ত সহ মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 45,498 জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 409 জন রোগী। আজ নতুন করে ভর্তি হয়েছেন 107 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন আরও 145 জন। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন 12 জন। চিকিৎসকরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে জনসমাগমের সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন উদ্যোগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আনা হবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করছে বলে জানান তিনি। এছাড়া সামাজিক আন্দোলন গড়ে তুলে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি। আমরা কমিটেড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে, অর্থাৎ অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। বিরোধী দলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য কোনো ধরনের কর্মসূচি না নেওয়ারও আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর KIB মিলনায়তনে দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার ভেন্যু পরিদর্শন শেষে রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংহত হয়। বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত। সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে, এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক হবে না। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে, যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না,
আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন করব, তাহলে ওটা পার্ট অফ কনস্পিরেসি হবে। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলো দেখিয়ে দেবেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। রাতে এমিরেটসের মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধে নিহত ৮ বাংলাদেশের মধ্যে দীপালি সহ ৬ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে। নিহতদের পরিবার বলেন, পরিবারের দায়িত্ব নিতে অল্প বয়সে বিদেশে গিয়েছিলেন দীপালি। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালি। সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আমাদের একটাই টার্গেট যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। 15 কি 16 বছর বয়স হবে তখন পরিবারের হাল ধরার জন্য আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে, কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, ফ্যামিলির জন্য খালি ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্যই আজকে পূর্বাসের মাটিতে সে। টানা 23 দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের স্টার্ন রিফাইনারি লিমিটেড। আজ ভোর 6টা থেকে শোধনাগারটিতে পুরো দমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সৌদি আরব থেকে আমদানিকৃত অপরিশোধিত তেল দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ভোর 5টায় ফায়ার হিটারে প্রসেসিং শুরুর 1 ঘন্টা পর থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে স্টোরেজে পাঠানোর কাজ শুরু হয়। এদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মাসেই আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। রাজধানী বাজারে গত 1 মাসে ডিমের দাম ডজনে 30 থেকে 40 টাকা বেড়ে 140 টাকায় পৌঁছেছে। সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে। বর্তমানে 60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম 4 টাকা বাড়ানোর পরে এখন সরবরাহ বেড়েছে। দাম বেড়ে 200 টাকা লিটার বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা, সোনালী 360 টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও বেড়েছে। এতে চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। ভোক্তাদের দাবি, বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। আমরা এখন অনেক কিছুই, আগে 5 কেজি কিনলে বা 2-3 কেজি কিনলে এখন কিনি আধা কেজি, 1 কেজি। আয় তো নাই, মানুষ তো আমাদের তো আয় বাড়ে নাই। গেছে সপ্তাহে এই সপ্তাহে বাজার একটু কম আছে। ডিমের দামটা গত 15 দিন আগে 110 টাকা ডজন ছিল, হঠাৎ করে এখন 140 টাকা ডজন, অনেকটাই বাড়তি। আগের থেকে তেলের দাম আর আটার দাম একটু বেড়ে গেছে। তেল এখন 200 টাকা লিটার নিচ্ছে। তেলের 4 টাকা লিটার বাড়ানোর পরেও স্বস্তি নাই, চাহিদা অ্যাভেলেবল হয় নাই, চাহিদার মতো তেল আমরা পাইতেছি না। আমাদের দেশে স্বাভাবিক থাকে না, আমাদের দেশে দাম বাড়ে, এটাই সবচেয়ে বড় দিক। আর একবার দাম বাড়লে সেটা কমে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্দোলন বা জবরদস্তি করলে নিয়োগ পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের শুরুতেই পিটিআই ট্রেনিং করে ক্লাসে পাঠানো হবে। এদিকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত স্বপন দেয়ানের ক্যামেরায় বিলাল হোসেনের রিপোর্টে। গত 9 জানুয়ারি 61টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয় 59,265 জন। মৌখিক পরীক্ষায় নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন 14,384 জন প্রার্থী। প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তর জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করে। তবে 2 মাসের সময় বেশি পার হলেও নিয়োগ না পাওয়ায় রাজপথে নামে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
একটি সূত্রে জানা যায় নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া এবং ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠায় ফলাফল পুনরায় পর্যালোচনার কথা ভাবছে বর্তমান সরকার। নিয়োগ চাই, এর আগে 2 বার রিভিউ করা হয়েছে, এইবার আর কোনো রিভিউ হবে না। বাসায় বসে আছি, আমাদের যোগদান পত্র দেওয়া হচ্ছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না। তবে এসব কথা উড়িয়ে দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বললেন, ফলাফল পুনরায় পর্যালোচনার কথা ভাবছে না সরকার, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। আমরা রিভিউ করতে চাচ্ছি না, কারণ আমরা এখন চলে যাচ্ছি, আমাদের নিজেদের একটা প্রয়োজন আছে, মানে আমার খুব জরুরি একটা নিয়োগ দরকার, তো আমি আর বেশি সময় ক্ষেপণ করতে পারছি না, যার জন্য ট্রেনিংটা জেনে কিভাবে আমি শর্ট করতে পারি সেটার দায়িত্ব আমি ন্যাপকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তারা যত শীঘ্রই আমাদেরকে নতুন প্ল্যান এনে সাবমিট করবে, এই প্ল্যানটা নিয়ে আমরা এক্সপার্টদের সাথে বসে অ্যাপ্রুভাল দেব। এই অ্যাপ্রুভালের ভিত্তিতে এই টিচারগুলো যাবে ট্রেনিংয়ে, তারপর ক্লাসরুমে। শিক্ষকরা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করলে নিয়োগ প্রক্রিয়া পুনরায় পর্যালোচনার কথা জানান প্রতিমন্ত্রী। 14,500 যাদের এই পরীক্ষা হয়েছে, আমার খুব তাড়াতাড়ি আমার প্রয়োজন, আমার শিক্ষাঙ্গনে আমার স্কুলগুলোর প্রয়োজন এই শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে পাঠানো। শ্রেণীকক্ষে যাওয়ার জন্য আমরা কাজ করছি না, আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করছি, তাহলে অটোমেটিক্যালি সরকার বাধ্য হবে এটা রিভিউতে পাঠাতে। এইটা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। এরই মধ্যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপকে দেয়া হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। ন্যাপ যারা দায়িত্বে আছে এগুলো শিক্ষকের ট্রেনিং ডিজাইনিংয়ে, তাদেরকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা কিভাবে রিডিজাইন করতে পারি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দেশে উৎপাদিত বিদ্যুতের 5%-রও বেশি ব্যবহার করছে ব্যাটারি চালিত রিকশা, যা প্রভাব পড়েছে কৃষি শিল্প সহ দৈনন্দিন জনজীবনে। ব্যাটারি চালিত নিয়ন্ত্রণহীন এই বাহনের বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ সহ সরকারের কোনো দপ্তর। গবেষণা প্রতিষ্ঠানের দাবি, বৈধভাবে নেওয়া লাইনেই প্রতিদিন ব্যবহৃত হচ্ছে 750 মেগাওয়াট বিদ্যুৎ, তবে চোরাইভাবে চার্জ করার সঠিক হিসেব মেলাতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সাইমের রিপোর্ট। সড়কের পাশ ঘেঁষে এভাবেই গড়ে উঠেছে ব্যাটারি রিকশার চার্জিং স্টেশন। খাম্বা থেকে লাইন নামিয়ে সড়কের নিচ থেকে পার করা হয়েছে এসব তার, যা বৃষ্টিসহ রাস্তায় পানি জমাট হলেই ঝুঁকি থাকে বিদ্যুতায়িত হবার। সরকার যেখানে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে, সেখানে একদল চোর চক্র কিভাবে বিদ্যুৎ চুরি করছে সেটাই আমরা দেখাচ্ছি। সরাসরি মিটারে যে ট্রান্সমিটার রয়েছে, এখান থেকে কিন্তু সরাসরি লাইন নামিয়ে এভাবে কিন্তু তারা নিচে নামিয়েছে, এবং এই যে বিদ্যুতের তারটি দেখা যাচ্ছে, এই বিদ্যুতের তার যাতে মানুষজন যাতে সহজে বুঝতে না পারে সেজন্য কিন্তু তারা কাঠ দিয়ে ঢালাই দিয়ে এর ভিতর থেকে কিন্তু বিদ্যুতের লাইনগুলো নিয়েছে। এবং আবার পিছনে যে এখানে অটোরিকশাগুলো দেখা যাচ্ছে, এই অটোরিকশাগুলো কিন্তু এই লাইন থেকে কিন্তু চার্জ দেওয়া হচ্ছে। 2023 সালে মিরপুরে ঝিলপার বস্তির সামনের এই সড়কে বৃষ্টির পানিতে নেমে বিদ্যুতায়িত হয়ে মারা যায় 4 জন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের যোগসাজশে একইভাবে চলছে চোরাই বিদ্যুতের ব্যবসা। চোরা লাইন বন্ধ করা দরকার। একে 3-4 বার আমি গেছি অফিসে, হেরা কোনো গ্যারাজ্য করে না। কেন? হেরা কি টাকা খায়? সেহুল লাইন হলো সব হলো চোরা কারেন। এই এলাকা যত গাড়িতে হিয়াইছে সব চোরা লাইন। দিনের বেলা খুলি দেবো, রাতের বেলা নাগাবো। অন্তত 1 খাম্বার থেকে 8 লক্ষ টাকার কারেন্ট চুরি হয় প্রতি মাসে। কথা বুঝছে? দেওয়ার মানুষ নাই। সড়ক দখল করে শিল্প এলাকা তেজগাঁওয়ে গড়ে উঠেছে বহু চার্জিং স্টেশন ও গ্যারেজ। আর কিছু গ্যারেজে চার্জ দিতে কড়াই গাছকেই হোল্ডিং হিসেবে বেছে নিয়ে মিটার দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোনো জায়গায় পিলারের সাথে আছেন, কি গাছের সাথে তো দেওয়ার কথা না, গাছের সাথে দিতে কিনা আমি জানি না, আর তাও জানা নাই। যদি এরকম থাকে, সেরকম কিছু পাইলে আমরা অবৈধ হিসেবে এটা চিট করি, করার পরে হয়তো জরিমানা শিকার হয় তারা। বিদ্যুৎ খাতে এমন অনিয়মের বিষয়ে ডিপিডিসির পরিচালক নূর আহমেদ দেন গণমাধ্যমে কথা বলায় মন্ত্রণালয়ের গোপন নিষেধাজ্ঞার দোহাই। তো আমি পার্টির সাথে কথা বলার জন্য স্পোর্টম্যান না আমরা, বুঝছেন? আপনারা তো ভুল জায়গায় করতেছেন। আমাদেরকে বলা আছে আমরা কথা বলতে পারবো না। তবে ট্রাফিক বিভাগ বলছে সড়কে চার্জ বা গ্যারেজ বানিয়ে রিক্সা চার্জ করার কোনো সুযোগ নেই। আমি যেটা প্ল্যান নিচ্ছি এখন, আমি জ্বালানি তেলের জন্য একটু চুপচাপ ছিলাম, পিছিয়ে ছিলাম। যেখানে যে সমস্ত রাস্তা কেন্দ্রে যা দেখবেন সবগুলো পুলিশকে জানালে যে ঘটনা যেটা হবে যে আমার ম্যাজিস্ট্রেট আছে, নিয়ে যে অ্যাকশন শুরু করে দিব। কারোর মুখের দিকে তাকানোর কোনো সময় নেই। সিপিডির প্রতিবেদন বলছে প্রতিদিন জাতীয় গ্রিডের 750 মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে এ বাহনটি। তবে চোরাই পথে এই সংখ্যা আরও বেশি। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন লাগামহীন এই বাহনটি নিয়ন্ত্রণে এনে চার্জিং সিস্টেমে পরিবর্তনের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। আজ 25শে বৈশাখ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দিবসটি উপলক্ষে নওগাঁ, কুষ্টিয়া ও ময়মনসিংহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান। আলোচনা সভা, কবির রচিত গান, কবিতা, নৃত্য ও মঞ্চনাটকের মধ্য দিয়ে পালিত হবে কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব। রবীন্দ্র উৎসবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলারও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে। নওগাঁর পতিশর, এখানে বসে কবি লিখেছেন বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী ও তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবিতা, পদ্য, গদ্য, নাটক, গান সর্বক্ষেত্রে রবি ঠাকুরের যে অবাধ বিচরণ ছিল এবং যাকে নিয়ে আপনারা কিছুদিন আগে শুনলেন যিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার গীতাঞ্জলি, সেই কবিতা গানের বই থেকে সেটি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন। কবিতার মাধ্যমে বিশ্বকবির জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে ময়মনসিংহে। নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে দিনটি। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান। রবীন্দ্র উৎসবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলারও। নানা রকম পোস্টার সাজিয়ে বসেছেন দোকানিরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV। রোদ্দুজ্জ্বল আবহাওয়ায় সুনামগঞ্জের কৃষকদের মাঝে স্বস্তি ফিরছে। গত 5 দিন ধরে রোদ থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। তবে হাওরে এখনও শ্রমিক সংকট রয়েছে। তার উপর স্তূপ করে রাখা ভেজা ধান নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে আছেন কৃষকরা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সুনামগঞ্জে আরও 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা আছে। তবে এখন পর্যন্ত হাওরে 83 ভাগ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ধান কাটা চলছে হবিগঞ্জে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।